বলে রাক্ষসী কলাবতী ঘোড়াটার কাছে যায় ও তার জাদু শক্তি দিয়ে ঘোড়াটাকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল মুহূর্তে। ও খাওয়ার পরে হাড়গুলো পড়ে থাকলো মাটিতেই। ধরা পাহাড়, তুই এখানে থেকে ঘাস খেতে থাক, আমি একটু ভিতরে প্রবেশ করি, দেখি শিকার মেলে কিনা। এই বলে রাজা রাজবীর তার তীর ধনুক নিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যায়। এরপর রাক্ষসী কলাবতী জাদুবিদ্যার সাহায্যে নিজের কুৎসিত ভয়ঙ্কর রূপ থেকে এক সুন্দরী কলসিকাকে মানবী নারী রূপ ধারণ করে। এরপর রাক্ষসী কলাবতী তার চোখের ইশারায় জাদু বলে ওই হাড়গুলো থেকে হুবহু একটা রাজকীয় ঘোড়া হাজির করলো। সুজলা সফলা শস্য শ্যামলা প্রকৃতি, যেখানে ভোর হলে পাখি ডাকে, গাড়িয়াল ছোটে তার গরু গাড়ি নিয়ে মেঠো পথ ধরে। বলছি শান্তিপুর রাজ্যের কথা, যেখানে প্রজাদের মাঝে নেই কোনো অশান্তি, নেই কোনো অত্যাচারের নমুনা। রাজ্যের সবাই সুখী, রাজার নেই কোনো সম্মান। পথে ঘাটে প্রান্তরে যেন রাজার দর্শন পেলে মেয়ে বউরা তাকে অশুভ মনে করে এড়িয়ে চলে। আরে আরে, সকাল সকাল পথের সামনে কার মুখ দর্শন করলাম রে বাপু। হাই 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 রে, আমার বউয়াতি বউটার আবার নজর না লেগে যায় এই আটকুড়ো রাজার। চলো বৌমা, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আজ আর তোমাকে কবিরাজ দেখাতে যাওয়া হবে না। গেল 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 রে, সব গেল, না জানি কি আছে কপালে। এভাবে প্রজারা রাজা রাজবীরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কারণ রাজাকে তারা আটকুড়ো রাজা হিসেবেই জানত। আর যার কারণে শান্তিপুর রাজ্যে ধন দৌলত সুখ শান্তি থাকা সত্ত্বেও রাজার মনে ছিল না কোনো সুখ। আমি এ রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও প্রজারা আমাকে এক ফোঁটা সম্মান দেয় না। আমি তাদের জন্য কত কিছুই না করি, কিন্তু তারপরেও রাজা হিসেবে যেন আমার এ রাজ্যে কোনো সম্মানই নেই। ছি 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 ছি, নিজের প্রতি আমার নিজেরই ঘৃণা হচ্ছে। আমি যে এমন অপমান রাজা হয়ে আর মেনে নিতে পারছি না। আমার আটকুড়ো রাজার কলঙ্কে কি আর কখনোই মিটবে না। এই বলে মহারাজ রাজবীর তার ঘোড়া নিয়ে প্রাসাদের দিকে ফিরে যায়। মহারাজ, আপনি এখানে একাকী দাঁড়িয়ে কি ভাবছেন বলুন তো? সিংহাসনে যাবেন না? সবাই যে আপনার জন্য অপেক্ষা করছে, রাজকার্য শুরু করতে হবে যে। কি হলো মহারাজ, কোনো কথা বলছেন না যে? মনটা এমন ভার কেন? আবার কি কিছু হয়েছে? বলো না আমাকে। কি হবে রানী, আর বলো। এ রাজকার্য চালিয়ে কি আর হবে? সেই এক তোকমা আটকুড়ো রাজা। আমাকে প্রজারা আজও আটকুড়ো রাজা বলে আমাকে অশুভ বলে এড়িয়ে গেছে। বলো রানী, এতে আমার কি দোষ? আমি কি করতে পারি? আমি তো এ রাজ্যের সবার জন্য কত কিছুই করলাম, তারপরেও আমি একটু রাজা হিসেবে সম্মান পাই না। কি হবে রাজকার্য চালিয়ে, বলো? আমার মনে হয় আমি রাজ্যের অযোগ্য রাজা। আমি চাই আটকুড়ো অপবাদটা সহ্য করতে পারছি না। ইচ্ছে করে বনবাসে চলে যাই, একা একা পশু পাখিদের সাথে জীবন কাটাই। এই সমাজ আর আমার জন্য নয়। মহারাজ, আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার যে বড্ড কষ্ট হয়। আসলে এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি তা জানি। আমি পারলাম না এতদিনে আপনাকে একটা সন্তানের মুখ দেখাতে। আমার জন্য আজকে আপনাকে সবার কাছে এত ছোট হতে হয়। আপনি এক কাজ করুন মহারাজ, আপনি আর একটা বিয়ে করে নিন, তাহলে আপনার এই বদনামটা ঘুচবে আমার বিশ্বাস। আর আমাদের এই রাজ্যেতে একজন উত্তরসূরিও দরকার, এই রাজ্যকে আলোকিত করার জন্য। রানী সূর্যমুখী, এসব তুমি কি বলছো? না 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 না, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, আমি কি করে আর একটা বিয়ে করব? আমার পক্ষে যে এটা কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র একটা সন্তান লাভের জন্য আমি আর একটা বিয়ে করব? আমি যে তোমার জায়গা কাউকেই দিতে পারবো না। এমন কথা তুমি বলো না সূর্যমুখী। মহারাজ, আপনি এত কিছুর পরেও আমাকে এতটা ভালোবাসেন, আমার জন্য এত ভাবেন। সত্যি মহারাজ, আপনার মতো জীবন সঙ্গী পাওয়া যে বড়ই ভাগ্যের ব্যাপার।
এরপর এভাবে কেটে গেল অনেকগুলো মাস। এরপর একদিন রাজা রাজবীর শিকারে যাওয়ার জন্য বন্দোবস্ত করলো। রানী, রানী সূর্যমুখী, শুনছ? কোথায় তুমি? এদিকে এসো একটু। এরপর রানী রাজার জন্য এক গ্লাস বেলের শরবত নিয়ে রাজার কাছে আসছিল। এই তো মহারাজ, আমি চলে এসেছি। আপনার জন্য বরাবরের মতো বেলের ঠান্ডা শরবত নিয়ে এলাম। আপনি তো কোথাও ভ্রমণের পূর্বে আমার হাতের এই বেলের শরবতটা খেতে খুব পছন্দ করেন, তাই আমি নিয়ে এলাম। এবার ধরুন তো, খেয়ে নিন দ্রুত। হ্যাঁ রানী, তা তুমি ঠিকই বলেছ। তোমার হাতের এই বেলের শরবত যেন আমার ভ্রমণকে আরো বেশি আনন্দদায়ক করে তোলে। দাও, দাও দেখি শরবতটা। এই বলে রাজা রাজবীর যখনই রানীর হাত থেকে গ্লাসটা নিতে যাবে, হঠাৎ রাজার হাত ফসকে শরবতটা মাটিতে পড়ে যায়। হায় হায়, এ কি কাণ্ড! যাত্রার পথে এমন অমঙ্গল! গ্লাসটা ভেঙে গেল। এটা যে মোটেও ভালো লক্ষণ নয়, এ যে অশুভ লক্ষণ। মহারাজ, আজ আপনি আপনার এই শিকার যাত্রা স্থগিত করুন। নিশ্চয়ই কোনো বিপদ আসন্ন। আমার মনটা আপনাকে আজকে যেতে দিতে একদমই সায় দিচ্ছে না। আরে রানী, তুমি এসব কি বলছো? এতে ঘাবড়ানোর কিছু নেই। এগুলো তোমার ভ্রান্ত ধারণা। এসব কুসংস্কারে একদমই বিশ্বাস করতে নেই। আর তাছাড়া এটা একটা স্বাভাবিক ঘটনা। এতে বিচলিত হওয়ার কিছুই নেই। তুমি দেখবে সব ভালোই হবে। আমার দেরি হচ্ছে, আমাকে তাহলে এবার বিদায় দাও। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। কারণ আমি জানি, আমি যতই বলি না কেন, আপনি আমার কথায় যাত্রা বন্ধ করবেন না। আচ্ছা মহারাজ, তাহলে আমি গিয়ে আর এক গ্লাস বেলের শরবত নিয়ে এসি। একটু মুখে দিয়ে তারপরে আপনি যাত্রা শুরু করুন। একটু অপেক্ষা করুন। না না রানী সূর্যমুখী, আর দেরি করে ঠিক হবে না। আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কারণ দীর্ঘ সময় পথ যে, বহু দূর যাত্রা করতে হবে আমাকে। ঠিক আছে মহারাজ, আপনি এত করে যখন বলছেন, তবে বেরিয়ে পড়ুন। আর নিজের প্রতি খেয়াল রাখবেন, সাবধানে যাবেন কিন্তু। এরপর রাজা রাজবীর রানী সূর্যমুখীর কাছ থেকে বিদায় নেয় ও রাজা রাজবীর তার ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলল ভাওয়ালগড়ের জঙ্গলের উদ্দেশ্যে। ও এদিকে ওই জঙ্গলের গভীরেই বাস করত এক রাক্ষসী, নাম তার কলাবতী। সেও তখন জঙ্গলেই বের হয়েছিল শিকার ধরতে। আর এদিকে রাজা রাজবীর ততক্ষণে সে জঙ্গলে পৌঁছে যায় ও সে তার ঘোড়া থেকে নেমে সেটাকে পাশে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। ধলা পাহাড়, তুই এখানে থেকে ঘাস খেতে থাক। আমি একটু ভিতরে প্রবেশ করি, দেখি শিকার মেলে কিনা। এই বলে রাজা রাজবীর তার তীর ধনুক নিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যায়। আর এদিকে রাক্ষসী কলাবতী শিকার খুঁজতে খুঁজতে সে রাজার ঘোড়ার দিকে এগিয়ে আসে ও হঠাৎ করে তার চোখ পড়ে যায় রাজার ঘোড়া ধলা পাহাড়ের দিকে। আরে, এই গভীর জঙ্গলে ঘোড়া! এর আগে কখনো তো আমি এই জঙ্গলে ঘোড়া দেখিনি। দেখে বেশ রাজকীয় মনে হচ্ছে। এমন সুন্দর হৃষ্টপুষ্ট ঘোড়াটাকে দেখে যে আমি আর সামলাতে পারছি না। এখনই যে জিভে জল চলে আসছে। ওকে এক্ষুনি আমি খপ করে ধরে টপ করে খেয়ে ফেলবো। আজ খুব মজা হবে। তাহলে দেরি কেন? এই বলে রাক্ষসী কলাবতী ঘোড়াটার কাছে যায় ও তার জাদু শক্তি দিয়ে ঘোড়াটাকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল মুহূর্তে। ও খাওয়ার পরে হাড়গুলো পড়ে থাকলো মাটিতেই। আহ, কি স্বাদটাই না পেলাম! ঠিক যেন একটা রাজকীয় স্বাদ পেলাম। এই যা, সবটাই যে একা সাবার করে ফেললাম। এখন কুটিরে ফেরার সময় বাবার কথা মনে পড়লো। ইস, বাবার জন্য কিছুটা রেখে দেব। একদম ভুলে গেছি। বাবা তো ঘোড়ার মাংস খেতে খুব পছন্দ করে। যাই হোক, কি আর করার, বাবার জন্য এখন না হয় অন্য কোনো পশু শিকার করে নিয়ে যেতে হবে। যাই, সামনে এগিয়ে দেখি অন্য কোনো পশু মেলে কিনা। এই বলে রাক্ষসী কলাবতী আবারও এগিয়ে যেতে থাকে জঙ্গলের উত্তর দিকে। আর হঠাৎ তখন রাক্ষসীর চোখে পড়ে যায় রাজা রাজবীর। সে দেখতে পায় রাজা রাজবীর তীর ধনুক নিয়ে শিকার ধরার অপেক্ষায় রয়েছে।
একে এই গভীর জঙ্গলে ওই বীর পুরুষটা কে, যার এত বুক ভরা সাহস যে গভীর জঙ্গলে একাকী শিকার করতে আসে? কেমন সুঠাম দেহের অধিকারী, আর চোখ যারা যেন গভীর আত্মবিশ্বাসে ভরা। দেখে মনে হচ্ছে কোন রাজ্যের রাজাই হবে। আমি যে তার প্রেমে পড়ে গিয়েছি। আমাকে যেভাবেই হোক ওই রাজার মন ভোলাতে হবে, আর এরপরে আমি রাজার রানী হব। ধর, কত সময় হয়ে গেল, একটা শিকারও খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমার গলাটা তৃষ্ণায় শুকিয়ে গেছে। এই গভীর বনে তো কোনো কৌটেরেও দেখতে পাচ্ছি না যে কারো থেকে একটু তৃষ্ণার পানি জোগাড় করব। রাজা রাজবীরের এই সমস্ত কথাই রাক্ষসী কলাবতী শুনে নেয় ও সে একটা ফন্দি আটে রাজার মুখোমুখি হওয়ার জন্য। আরে আরে, এই তো একটা উপায় পেয়ে গিয়েছি রাজার সাথে কথা বলার জন্য। রাজার তৃষ্ণা পেয়েছে, আর আমি রাজার তৃষ্ণা মেটাবো। আর ওই তৃষ্ণার জল কোনো সাধারণ জল হবে না, সেটা হবে আমার জাদুবিদ্যার সাহায্যে বশীকরণ জল, যার সাহায্যে আমি তাকে বশ করব। কিন্তু আমি তো এই রূপে তার সামনে যেতে পারবো না। সে তো বুঝে ফেলবে আমি কোনো সাধারণ মানবী নই, আমি হলাম এক রাক্ষসী। তাহলে আমাকে এক্ষুনি একটা সুন্দরী রমণীর বেশ ধরতে হবে, আর এরপরে আমি কলসিকাকে সুন্দরী রমণী বেশে রাজার সামনে হাজির হব তার তৃষ্ণা মেটাতে। এরপর রাক্ষসী কলাবতী জাদুবিদ্যার সাহায্যে নিজের কুৎসিত ভয়ঙ্কর রূপ থেকে এক সুন্দরী কলসিকাকে মানবী নারী রূপ ধারণ করে ও এরপর কলসি কাঠে নিয়ে রাজা রাজবীরের দিকে এগিয়ে যেতে থাকে। আরে আরে, ওই তো এক রমণী আসছে কলসি কাকে করে। যাই, তার থেকে আমি একটু পানি খেয়ে তৃষ্ণাটা নিবারণ করার চেষ্টা করি। এই যে রমণী, একটু দাঁড়াও দেখে, আমি ভীষণ তৃষ্ণার্ত। এই বনে এসেছিলাম শিকার করতে, কিন্তু এই তাপদাহে আমার গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। যদি তুমি কিছু মনে না করো, তোমার কলসি থেকে আমাকে একটু পানি দেবে কি? একটু গলাটা ভিজিয়ে নিতাম আর কি। হ্যাঁ, অবশ্যই, কেন নয়, এক্ষুনি দিচ্ছি, একটু অপেক্ষা করুন আপনি। এই বলে রাক্ষসী কলাবতী মহারাজ রাজবীরকে তার কলসি থেকে এক গ্লাস পানি মহারাজের দিকে এগিয়ে দিল। খাও পরদেশি পুরুষ, এটা খেলেই যে তুমি আমার প্রেমে মশগুল হতে বাধ্য। আহ, তৃষ্ণা ভরা বুকে পানিটা পেয়ে যেন কলিজাটা শীতল হয়ে গেল মুহূর্তেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রমণী, আমার তৃষ্ণা নিবারণ করার জন্য। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনার জন্যই তো আমি পানিটা এদিকে নিয়ে আসছিলাম। আমাকে ধন্যবাদ দিয়ে আপনি ছোট করবেন না। আমার জন্যই পানিটা নিয়ে আসছিলে মানে? ঠিক বুঝতে পারলাম না। আমি মুখ ফসকে কি বলে ফেললাম? মানে না, আসলে আমার বাস তো এই জঙ্গলেই। অনেক সময় অনেক মানুষ এসে এমন তৃষ্ণার্ত হয়ে পড়ে, আমি দেখলে পথিমধ্যে তাদেরকে এমন পানি পান করিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করি, এই আর কি, এছাড়া কিছুই নয়। আচ্ছা, যাক সে কথা, আমি তাহলে এবার আসি। ওহ আচ্ছা, তাই বলো এই কথা। দাঁড়াও দাঁড়াও, এখনই কেন যাবে? এত কিসের তারা? তুমি শান্তিপুরের মহারাজ রাজবীরের উপকার করেছো, আর এ প্রতিদান না দিয়ে আমি তোমাকে কি করে এখান থেকে যেতে দিই? বলো রমণী, তুমি কে চাও? ধন দৌলত, হীরা জহরত, মণি মুক্তা, কে পেলে তুমি খুশি হবে? আমি তোমাকে উপহার দিতে চাই আমার তৃষ্ণা নিবারণ করার জন্য। তুমি যে আমার প্রাণটাই বাঁচালে বলা চলে। মহারাজ, এই কলাবতীর ধন সম্পদ হীরা জহরতের প্রতি কোনো লোভ লালসা নেই। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। আমি কোনো কিছু পাওয়ার বিনিময়ে আপনার তৃষ্ণা নিবারণ করিনি। আপনি যে আমার দ্বারা উপকৃত হয়েছেন, এটাই আমার কাছে অনেক আনন্দের। বাহ, আমি তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম কলাবতী। তবে কোন নারী যে মণি মুক্তা হীরে জহরত পেয়েও যে তা গ্রহণ করে না, এমনটা আমার চোখে কখনোই পড়েনি।
আমি তোমার ব্যবহারে বড়ই খুশি ও মুগ্ধ। আমি এ কারণে তোমাকে উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? বলতে পারো এটা আমার আবদার। আমি তোমাকে উপহার দিতে চাই, কোনো প্রতিদান নয়। এবার নেবে তো? বলো কি আবদার আছে তোমার, আমি তা পূরণ করব। সত্যি ভেবে বলছেন তো মহারাজ? আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন? হ্যাঁ কলাবতী, এই মহারাজ রাজবীর কখনো তার কথার খেলাপ করে না। শুধু মুখ ফুটে একবার বলো তোমার কি চাই। ঠিক আছে মহারাজ, তবে শুনুন, আমি আপনার রাজ্যের রানী হতে চাই। আপনি বলুন, আমার এই ইচ্ছা আপনি পূরণ করবেন? কি এ তুমি কেমন আবদার করে বসলে কলাবতী? না 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 না, আমার ঘরে তো আমার রানী আছে যাকে আমি খুব ভালোবাসি। আমি তোমার এই আবদার পূরণ করতে পারবো না, তুমি বরং অন্য কিছু চাও। দেখলেন তো মহারাজ, আপনি নিজেই কথা দিয়ে নিজেই আবার কথা খেলাপ করছেন। এই হলো আপনার কথার মূল্য। আমি যে বড় আশা করে আপনার কাছে আবদার জানিয়েছি। আমি আপনার রাজ্যের ছোট রানী হতে চাই। আমি আপনার সন্তানের মা হতে চাই মহারাজ। বলুন মহারাজ, আপনি আমার এই ইচ্ছা পূরণ করবেন? কলাবতী, তুমি কি বললে? আমার সন্তানের মা হতে চাও তুমি? আমি তার মানে সন্তানের মুখ দেখতে পারবো? সত্যি? হ্যাঁ 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 হ্যাঁ, তবে আমি তোমাকে অবশ্যই আমার রানী করতে রাজি। তোমাকে আমি রানী করে আমার প্রাসাদে নিয়ে যাব, পরম যত্নে রাখবো তোমাকে। হ্যাঁ মহারাজ, আমি আপনার সন্তানের মা হব, আর আমাদের সে সন্তানই শান্তিপুর রাজ্যে আলো ছড়াবে। সবার চোখের মনে হয়ে থাকবে সে। রাক্ষসী কলাবতীর কথা শুনে রাজার মন তো মুহূর্তেই গলে যায় ও সে রাক্ষসী কলাবতীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ও এরপরে রাজা রাজবীর কলাবতীর সাথে মালা বদল করে নেয় ও তারা প্রাসাদে ফেরার জন্য প্রস্তুত হয়। আরে আমার ধলা পাহাড় কোথায়? ওকে তো আমি এখানেই দাঁড় করে রেখে গিয়েছিলাম ঘাস খাওয়ার জন্য, কিন্তু চারিদিকে কোথাও চোখে দেখতে পাচ্ছি না। আরে আরে, ইয়ে কি? আমার ধলা পাহাড়কে যেখানে রেখেছিলাম সেখানে যে কিছু হাড়ের টুকরো রয়েছে, আর আমার ধলা পাহাড়ের গলায় যে মালাটা ছিল সেটাও তো নিচে পড়ে আছে। তার মানে কি কোনো হিংস্র প্রাণী এসে আমার ধলা পাহাড়কে খেয়ে নিয়েছে? ইস, এ ঘোড়াটা যে মহারাজের ছিল সেটা তো আমি জানতামই না। আমি তো ঘোড়াটাকে দেখে একদমই লোভ সামলাতে পারিনি। এতক্ষণে তো ঘোড়াটা আমার পেটে হজমের পথে। এখন যে কি করি? আমাকে এক্ষুনি জাদু বলে এই হাড়গুলো থেকে হুবহু ওরকম একটা ধবধবে সাদা ঘোড়া তৈরি করতে হবে। এরপর রাক্ষসী কলাবতী তার চোখের ইশারায় জাদু বলে ওই হাড়গুলো থেকে হুবহু একটা রাজকীয় ঘোড়া হাজির করলো। আরে মহারাজ, এদিকে তাকান, দেখুন তো এই ধবধবে সাদা ঘোড়াটা আপনার ছিল কিনা? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ধলা পাহাড়। কিন্তু আমি যে এখানে মাত্রই দেখলাম হাড়ের টুকরো ছিল, আর আমার ধলা পাহাড়ের গলার মালাটাও যে পড়েছিল, তাহলে আমার ধলা পাহাড় হাড়গুলো থেকে কি করে আবার জীবিত হয়ে উঠলো? না না না, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি আসলে আমার ধলা পাহাড়? মহারাজ, আপনি যে কি আবোল তাবোল বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো এখানে কোনো হাড়গোড় কিছুই দেখিনি। ঘোড়াটা মাত্রই ওদিক থেকে এদিকে হেঁটে আসলো। আপনার ঘোড়া না হলে এমন ঘোড়া কোত্থেকেই বা আসবে? চলুন মহারাজ, এত কিছু না ভেবে আমরা এবার যাত্রা শুরু করি রাজ্যের উদ্দেশ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো রানী কলাবতী, এবার তাহলে প্রাসাদের দিকে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের এই নতুন সিরিজের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? তোমরা কি পরবর্তী পর্ব দেখতে চাও? আর তোমাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে আমাদের এই গল্পঝুরি টুইন চ্যানেলটিতে।